আসসালামু আলাইকুম। আজ ১ আগস্ট ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। কারাগারে গণধোলাই খেল আওয়ামী নেতারা, এরপর যা ঘটল। উচ্ছ্বাস প্রকাশ করলেন ডক্টর ইউনূস। জামায়াত আমিরকে যা বললেন সেনাপ্রধান। এবার বিস্তারিত। কারাগারে সাধারণ বন্দীদের তোপের মুখে পড়ছেন আওয়ামী লীগের ভিআইপি নেতারা। সাধারণ বন্দীরা যখনই কারাগারে এসব নেতাদের পাচ্ছেন তখনই গালিগালাজ করছেন। এমনকি কারো কারো গায়ে হাতও তুলেছেন সাধারণ বন্দীরা। পাশাপাশি ১০-১৫ জন মিলে গণধোলাইও দিচ্ছেন। মূলত ফ্যাসিবাদী শাসনামলে অপকর্মের কারণেই তোপের মুখে পড়ছেন তারা। একটি সূত্র নিশ্চিত করেছে, গত সপ্তাহে এক ভিআইপি আওয়ামী লীগ নেতা বিকেলে কারাগারের লনে পায়চারি করতে গেলে কয়েকজন সাধারণ বন্দী তাকে পেটাতে শুরু করে। এক পর্যায়ে ওই আসামিকে কারা পুলিশ নিরাপত্তা দিয়ে সেলে রেখে আসেন। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানান, কারাগারে সাধারণ কয়েদিদের মধ্যে এসব ভিআইপি আসামিদের নিয়ে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। একসঙ্গে আলাদা সেলে রাখলে নজরদারি সহজ হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়। এর আগে আদালত চত্বরে ভিআইপি আসামিদের বিরুদ্ধে সাধারণ জনগণের ঘৃণা ও ক্ষোভের বই প্রকাশ ঘটে। এমনকি কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। বাস্তবতা উপলব্ধি করে নতুন সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া ২ শতাধিক ভিআইপি আসামির মধ্যে ৫৯ জনকে বিশেষ নিরাপত্তার আওতায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একটি আলাদা সেলে রাখা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, এসব হেভি ওয়েট রাজনীতিক ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। কারা সূত্র জানায়, বর্তমানে ১৬১ জন ভিআইপি আসামি বিভিন্ন কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদায় রয়েছেন। তবে তাদের মধ্যে ৫৯ জনের বিরুদ্ধে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা থাকায় আলাদা সেলে স্থানান্তর করা হয়েছে। এদের অধিকাংশই সাবেক মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ আমলা। বিশেষ নিরাপত্তার জন্য গঠিত এই সেলে সাধারণ বন্দীদের প্রবেশাধিকার নেই। এসব ভিআইপি আসামিদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন কারাগার থেকে চৌকস কারারক্ষীদের বাছাই করে আনা হয়েছে। এই তালিকায় রয়েছেন সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মেয়র আতিকুল ইসলাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, উপমন্ত্রী আরিফ খান জয়, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক হুইপ আসম ফিরোজ, বিচারপতি শামসুদ্দিন মানিক, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, নৌমন্ত্রী শাহজাহান খান, দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ আরও অনেকেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০% নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। প্রফেসর ইউনূস বলেন, ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়সহ জটিল এক আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছেন। তারা যে চুক্তিটি অর্জন করেছেন তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে। তিনি আরও বলেন, এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং আরও বৃহত্তর সুযোগ, দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির দরজাও উন্মোচন করে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ। বাংলাদেশের ওপর ২০% শুল্ক নির্ধারণের ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা পদ্ধতির জয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ।
এক্সে এক পোস্ট দিয়ে একথা জানিয়েছেন তিনি। ড্যানিলোভিচ বলেছেন, জুলাই সনদের অগ্রগতি, নির্বাচনের তারিখ ঘোষণা এবং শুল্কের বিষয়ে ইতিবাচক খবরের সঙ্গে যারা বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেন তাদের জন্য এটি ভালো সপ্তাহ। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল ইতালির একনায়ক মুসোলিনির কার্বন কপি। যেমন মুসোলিনির চারপাশে স্তাবক শ্রেণী গড়ে উঠেছিল, তেমনি শেখ হাসিনাকেও ঘিরে তৈরি হয়েছিল এক চাটুকার পরিবেশ, যেখানে কোনো ভিন্নমত সহ্য করা হতো না। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মেক্সিকোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ অভ্যুত্থান ও গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুশফিকুল ফজল আনসারী বলেন, মুসোলিনির ব্ল্যাক শার্ট বাহিনীর আদলে ছাত্রলীগকে হেলমেট বাহিনীতে পরিণত করে বিরোধী মত দমনে ব্যবহার করা হয়েছিল। শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিক, এমনকি সাধারণ মানুষ কেউ নিরাপদ ছিল না। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছিল, মত প্রকাশের অধিকার হরণ করা হয়েছিল। রাষ্ট্রদূত বলেন, অনেকে মনে করেছিল বাংলাদেশ আর কখনো মুক্ত হবে না, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ, যুবক, মেহনতি মানুষ এবং দেশের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ। তিনি জানান, এই আন্দোলনে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। যারা এই দমন পীড়ন চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করতেই হবে। রাষ্ট্রদূত মুশফিক আরও বলেন, নতুন সরকার হাসিনার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো হাতে পেয়েছে, যেখানে প্রশাসন দলীয়করণে বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শূন্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অনাস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। এখন প্রয়োজন সর্বাত্মক সংস্কার, বিশেষ করে আমলাতন্ত্রে, যারা গত 15 বছর ধরে একনায়কতন্ত্রের প্রশস্তি লিখে গেছে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, যারা গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র করছিল তারা এখনো থেমে নেই। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারলেই তাদের পথ সুগম হবে। তাই এখনই সময় ঐক্য ধরে রাখার, মতের ভিন্নতাকে বিদ্বেষে রূপান্তর না করার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 10:30টার পর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই তথ্য জানানো হয়। অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতা এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। এতে আরও বলা হয়, আমরা তার এই আন্তরিক দোয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডাক্তার শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে তার এই অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে। এর আগে গত 19 জুলাই জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে জামায়াত আমিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার হার্টে গুরুতর ব্লক ধরা পড়ে। রাজধানীর ধানমন্ডির আলিয়াস ফ্রাসেজে শুরু হয়েছে বিদ্রূপে বিদ্রোহ শীর্ষক 6 দিনের প্রদর্শনী। বৃহস্পতিবার শুরু হয়ে প্রদর্শনী শেষ হবে 5 আগস্ট। প্রতিদিন 3টা থেকে রাত 8টা অবধি চলবে প্রদর্শনী। প্রদর্শনীতে দর্শনার্থীদের মন কেড়েছে 36 জুলাইয়ের সময়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের হাস্যরসাত্মক কথাবার্তা। হাসির খোরাক জোগানো উক্তির মধ্যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে, শেখ হাসিনা পালায় না, স্বজন হারানোর বেদনা, সাপে কাটার বেদনা আপনার চেয়ে আর বেশি কে জানে, শি হ্যাজ মেড আস ফ্লাই সহ নানা উক্তি দর্শনার্থীদের নজর কেড়েছে। জানা গেছে 2024 সালের জুলাইয়ে সংঘটিত ঐতিহাসিক 36 দিনের গণ আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে আলিয়াস ফ্রাসেজ, দ্য ঢাকা ও ইয়ার্কি এর আয়োজনে বিদ্রূপে বিদ্রোহ 6 দিনের এই প্রদর্শনীতে তুলে ধরা হবে ব্যঙ্গের মাধ্যমে প্রতিরোধের শক্তিকে। প্রদর্শনী উপলক্ষে আলিয়াস ফ্রাসেজের লা গ্যালারি উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। রক্তাক্ত সেই জুলাইয়ের দিনগুলোতে ব্যঙ্গ হয়ে উঠেছিল প্রতিবাদের সবচেয়ে সাহসী মাধ্যমগুলোর একটি। যখন নাগরিকরা ন্যায় বিচার ও গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে এসেছিল, তখন তারা রাজনৈতিক প্রতিরোধের ভাষা হিসেবে ব্যবহার করেছিল কার্টুন, মিম, দেয়ালচিত্র, ভিডিও, প্রতিবাদী গান এবং কবিতা। সৃজনশীলতার শক্তি আন্দোলনকে আরও প্রাণবন্ত করে তোলে। রসিকতা, বিদ্রূপ এবং অকপট সমালোচনার মাধ্যমে ব্যঙ্গ হয়ে উঠেছিল দমন পীড়নের বিরুদ্ধে সংগ্রামের এক সম্মিলিত আহ্বান। বিদ্রূপে বিদ্রোহ সেই সাহসী ব্যঙ্গাত্মক প্রকাশগুলোকে একত্রিত করেছে, যা ওই গণ আন্দোলনের প্রতিরোধের চেতনাকে ধারণ করে। প্রদর্শনীতে রয়েছে ব্যঙ্গচিত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ও পথচিত্রের একটি সংরক্ষিত আর্কাইভ।
প্রতিবাদী গান এবং কবিতা পাঠ, ভিডিও ইনস্টলেশন, লাইভ পারফরমেন্স, যার মধ্যে রয়েছে প্রভোকেটিভ মঞ্চনাটক, নাটক কম করপীয়, ইন্টারেক্টিভ সেশন এবং অংশগ্রহণমূলক কার্যক্রম। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যঙ্গ সবসময়ই বঞ্চিতদের অস্ত্র, ক্ষমতার প্রতি হাসি ছুড়ে দিয়ে এর অযৌক্তিকতাকে উন্মোচিত করার উপায়। এই প্রদর্শনী তাদের জন্য এক শ্রদ্ধাঞ্জলি, যারা সাহস এবং বুদ্ধিদীপ্ত কৌতুকের মাধ্যমে অন্ধকার সময়েও সত্য কথা বলতে পিছপা হননি। এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এটি একযোগে স্মরণ, প্রতিরোধ এবং রাজনৈতিক জীবনে ব্যঙ্গের চিরকালীন ভূমিকা নিয়ে আলোচনার একটি ক্ষেত্র হয়ে উঠতে চায়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, ভাষার মাসে ভাষা বা শব্দ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। ইংরেজি যেসব শব্দে এস আছে, বাংলায় লিখতে গেলে সংযুক্ত বর্ণের আশ্রয় নিতে হয়, সেসব শব্দে সবসময় দন্তস্ব হবে, কখনোই মূর্ধন্য স হবে না। যেমন পোস্ট মাস্টার, এই দুটো শব্দের মধ্যেই দন্তস্ব ব্যবহৃত হবে। একইভাবে স্টক, স্টোরি, স্টপ, এই শব্দগুলোতেও দন্তস্ব হবে। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ জায়গায় মূর্ধন্য স লেখা হয়, যেটা আসলে ভুল। আসুন শব্দ সম্পর্কে সচেতন হই, বানান সম্পর্কে সচেতন হই। বাংলা ভাষা রক্তের বিনিময়ে অর্জিত, সুতরাং কোনোভাবেই এটা হেলাফেলার বিষয় নয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পরমাণু আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, শুধু আলোচনায় বসলেই হবে না, আগের আগ্রাসনের ব্যাখ্যা ও ক্ষতিপূরণ ছাড়া সাধারণ অবস্থায় ফেরার প্রশ্নই ওঠে না। তেহরানে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তারা আমাদের আক্রমণ করল, তখন তো আমরা আলোচনার মধ্যেই ছিলাম। এখন তারা যদি সত্যি আলোচনায় ফিরতে চায়, তাহলে তার আগে ক্ষতিপূরণ দিতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে এরকম আর হবে না। পর্যবেক্ষকরা বলছেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র আস্থা ফিরিয়ে আনার মতো বাস্তব পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ আলোচনা সামনে এগোবে না ইরান। অর্থাৎ ইরান চাইছে দায় স্বীকার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের নিশ্চয়তা। এই 3 ধাপ পূরণ না হলে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার বৈধতা দেওয়া যাবে না। বিশ্লেষকদের মতে এটি ইরানের চাপের কৌশল। একদিকে তারা এখনও স্টিভ উইটকফের সঙ্গে অপ্রত্যক্ষ যোগাযোগ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে জনগণের তীব্র বিরোধিতা ও বিশ্বাসভঙ্গের প্রসঙ্গ তুলে নিজেদের অবস্থান আরও কঠোর করছে। গত 13 জুন ইসরায়েল ইরানে হামলা চালিয়ে একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এর জবাবে ইরানও দখলকৃত ফিলিস্তিন ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদাইদে পাল্টা হামলা চালায়। 22 জুনের মধ্যে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েল অস্ত্রবিরতির অনুরোধ করে। ফলে 6 নম্বর আলোচনা, যা 15 জুন ওমানে হওয়ার কথা ছিল, তা বাতিল হয়। আরাঘচি বলেন, আলোচনার পথ সংকীর্ণ হলেও একেবারে বন্ধ নয়, কিন্তু এ পথের শুরুর দিকটা ওদের সদিচ্ছার মাধ্যমে হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র এখনো শূন্য মাত্রার সমৃদ্ধকরণ চায়, তবে আলোচনার কোনো ভিত্তি থাকবে না। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিকে লক্ষ্য করে আরাঘচি বলেন, যদি তারা স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে, তাহলে এটা হবে আলোচনার শেষ, কারণ তারা কোনো নিষেধাজ্ঞা তুলতে পারে না, কোনো বাস্তব পরিবর্তন আনতে পারে না। পাকিস্তান সফলভাবে অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকো নিজস্ব প্রযুক্তিতে এই স্যাটেলাইট তৈরি করেছে। এটিকে পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, নতুন এই স্যাটেলাইট পাকিস্তানের জাতীয় মহাকাশ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে এবং দেশের পর্যবেক্ষণ সক্ষমতা আরও বাড়াবে। স্যাটেলাইটটি নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে ভূমিকা রাখবে। এছাড়া এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সংশ্লিষ্ট প্রকল্প, পরিবেশ পর্যবেক্ষণ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রমেও সহায়ক হবে। উন্নত মানের ইমেজিং সিস্টেমে সজ্জিত স্যাটেলাইট সুনির্দিষ্ট কৃষি ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং দুর্যোগ প্রতিরোধে ব্যবহার করা হবে। এতে উন্নত সেন্সরও রয়েছে, যা বন্যা, ভূমিকম্প, ভূমিধস, হিমবাহ গলে যাওয়া ও বন উজাড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম ধারণা দিতে পারবে। এসব তথ্যের ভিত্তিতে সম্পদ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। একই সঙ্গে এই স্যাটেলাইট অবকাঠামো পরিকল্পনা ও ভূস্থানিক মানচিত্র তৈরিতেও অবদান রাখবে, বিশেষ করে CPECর মতো জাতীয় অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পে।
এদিকে স্যাটেলাইট উৎক্ষেপণে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল। তিনি জানান, স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে এবং পাকিস্তান আবারও মহাকাশ প্রযুক্তিতে নেতৃত্বের অবস্থান ফিরে পেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, আগামী বছর পাকিস্তান মহাকাশে একজন নভোচারী পাঠাবে। পাশাপাশি তিনি জানান, 2035 সালের মধ্যে চাঁদে পৌঁছানোর কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে পাকিস্তানের। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন। নিজেকে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।